বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ, ময়দানে বাড়ছে মুসল্লি সমাগম। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, গণ অভ্যুত্থানে আহতদের, রাতভর সড়ক অবরোধ, বিক্ষোভ। লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশের মরদেহ শনাক্তের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21shETV চ্যানেলে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ময়দানে জড়ো হচ্ছেন। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। মোনাজাতে অংশ নিতে অনেকেই ময়দানের বাইরে অবস্থান করছেন। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভোগড়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত আশেপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯টি বিশেষ ট্রেন। এদিকে বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা ছাড়া টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করছে সব ট্রেন। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে। সেখানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, পাশাপাশি জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার। ধন্যবাদ রাজু। আমি এখন আছি বিশ্ব ইজতেমার একটি প্রবেশ পথে। এখানে টঙ্গীর আজকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার কিন্তু আজকে আখেরি মোনাজাত। এই মোনাজাত উপলক্ষে কিন্তু মুসলিমদের কিন্তু ঢল নেমেছে। সকালে ফজর নামাজের পর থেকে কিন্তু গাজীপুর এবং আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে মুসলিমরা কিন্তু মহাসড়ক থেকে পায়ে হেঁটে কিন্তু তারা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছেন। আর এই প্রথম পর্বে বিশ্ব ইজতেমা সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা করবে বাংলাদেশের মাওলানা জুবায়ের। আর আখেরি মোনাজাত উপলক্ষে আজকে মুসলিমদের আনা নেওয়ার জন্য বাংলাদেশ রেলের পক্ষ থেকে কিন্তু 9টি বিশেষ ট্রেন ব্যবস্থা করা হয়েছে। আর সেটা হলো যে আপনার এখন কিন্তু আপনার বিশ্ব ইজতেমা ময়দানে হেদায়েতের বয়ান হচ্ছে। আর এই বয়ান করছেন আব্দুর রহমান ভারতের। আর হেদায়েত বয়ানের মাধ্যমে চিল্লা ও তিন চিল্লার জন্য জামাতে বের হওয়া যায়, তার কিভাবে আমল করা যায়, মূলত সেখানেই সেটা বলা হচ্ছে। আর হেদায়েতের বয়ানের পরে কিন্তু সেটা হল ভারতের মাওলানা ইব্রাহিম জাওলা, তিনি বিভিন্ন ধর্মীয়ভাবে তিনি কথা বলবেন। এরপর সকাল ৯টায় কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তবে এখন বিশ্ব ইজতেমা ময়দানে কিন্তু মুসলিমদের কিন্তু ঢল নেমেছে। রাজুর, এই ছিল আমার কাছে গাজীপুর বিশ্ব ইজতেমার সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সহকর্মী অপূর্ব রায় জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার। চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগ করে আবারও রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। শনিবার রাত 11টায় শুরু হওয়া অবরোধ ৩টা পর্যন্ত গড়ালেও সরকারের কারো সাক্ষাৎ না পাওয়ার অভিযোগও করেন তারা। জনি রোজারিওর ক্যামেরায় রিপোর্ট করছেন সোহেল সামি। গভীর রাত, রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের রাস্তায় শুয়ে আছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা। কারো চোখ নেই, কারো হাত নেই,
কেউ বা হারিয়েছেন পা। রাত 11টায় শুরু হওয়া অবরোধ গভীর রাত পর্যন্ত চললেও সরকারের কোনো কর্তা খোঁজ নিতে আসেননি তাদের। 3টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো উপদেষ্টারা মনে হচ্ছে না যে এই ভাইগুলো, এই আহত যোদ্ধাগুলো রাস্তায় পড়ে আছে, শীতের রাতরে আমরা যাই। অসুস্থ শরীর নিয়ে কেন আবার রাস্তায় নামতে হলো প্রশ্ন করা হয়েছিল দেশের জন্য জীবন বাজি রাখা এই বীরদের। আমরা ক্যাটাগরি মানি না, সব এক। দ্বিতীয়ত হইল আমাদের পুনর্বাসন, তৃতীয়ত হইল আমাদের সুচিকিৎসা, আর চতুর্থ হইল আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে একটা ভাতা। আওয়ামী লীগকে কেন শাস্তির সম্মুখীন আনা হয় নাই? যারা আমাদেরকে গুলি করছে তাদের কিন্তু জেলে প্রেরণ করা হয় না, তারা ওপেন কিন্তু বুক ফুলে। আমাদেরকে এই চিকিৎসার জন্য বিশেষ সেল কোনো গঠন করতেছে না, সহযোগিতা করতেছে না, এবং এই থানা কোর্ট কাছারি বিষয়ে চরমভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি, চরমভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি, যেটা মানে বলা বাহুল্য। শারজিল আলম ভাইয়ের কাছে আমি নিজে উনি পার্সোনালভাবে নিজে 2বার করে আমার যে ইরা ছিল, মানে ওখান থেকে একটা কোড দিছিল, মানে সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটা উনি 2বার নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু আমি এখনো কোনো ওনার কাছ থেকে রেসপন্স পাইনি। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে দাবি করছেন তারা। যে ক্যাটাগরির যোগ্য সেই ক্যাটাগরি পায়নি। আশ্বাসে দিতেছে, কিন্তু কখন করবে, কি করবে, এই ধরনের কোনো ডেট ফিক্সড করে দিচ্ছে। 2টা অপারেশন আমি আগারগাঁও রাইন্স হসপিটালেতে করছি, দুটোটা পার্সোনালভাবে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি করছি। বিকাশে 1 লক্ষ টাকা পাইছি, কিন্তু আমি পাইছি, আমার অনেক ভাইয়েরা পাইছে না। সবারই পাওয়ার প্রাপ্য। খুনিদের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত জীবননাশের হুমকি দিচ্ছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 20 বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা তীরে ভেসে এসেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এমন তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল 21 টেলিভিশনের সাথে কথা বলে জানান, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আফসানা নীলা রিপোর্ট। লিবিয়া উপকূলে আবারও লাশের মিছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 50টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত 20 জন বাংলাদেশি। স্থানীয় রেড ক্রিসেন্ট দিয়েছে এমন তথ্য। তবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে উপকূলবর্তী বেগ্রা তীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ বেগ্রা তীরে ভেসে আসে। এছাড়া উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল জানিয়েছেন, তারা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। 20 জনের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে ডেড বডি ওয়াজ ডিকম্পোজড আর কি। এই কারণে ওখানকার যে অথরিটি তারা ওদেরকে মানে সমাহিত করেছে আর কি, বেরি করে দিয়েছে। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রকল্পের প্রধান শরীফুল হাসান জানিয়েছেন, লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে তারা ধারণা করছেন। 21 টেলিভিশনকে তিনি জানান, লিবিয়া উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। দিন 3 আগে প্রথম জানতে পারি যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা যে তীর, সেখান থেকে বেশ অনেকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর তাদের চেহারা বা তাদের দেখলেই তো বোঝা যায়, তাতে মনে করা হচ্ছিল এই লাশগুলো আসলে বাংলাদেশে। আমার কাছে মনে হয় এখন আমরা আমাদের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আসলে তাদের বাংলাদেশের লাশ। কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চাই, এই লাশ উদ্ধার এরকম ঘটনাগুলো আসলে এটাই প্রথম নয়। আমাদের পর্যবেক্ষণ বলে 2015 সাল থেকে এই গত 10 বছর
ধরে যেই দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বেশি যে দেশগুলো মরিয়া, সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম। এবং বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি আপনি দেখেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান, মানে যেই দেশগুলো যুদ্ধ পীড়িত সেই দেশগুলোর নাগরিক এইভাবে মরিয়া হয়ে যায়, সেই দেশ তাদের সবাই টপকে বাংলাদেশিরা যে এইভাবে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গত 2009 সাল থেকে ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের সাথে যে আমরা ডেটাটা তাদের কাছ থেকে পাই, তাতে আমরা দেখি এই সময়টাতে 16 বছরে প্রায় লাখখানেক বাংলাদেশি এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আটক হয়েছে। এবং আমাদের পর্যবেক্ষণ বলে যে অন্তত পক্ষে প্রতি বছর গড়ে অন্তত পক্ষে 500 বাংলাদেশি এইভাবে মারা যায়। এবং যেই দেশগুলো থেকে এইরকম যারা ফেরত আসে তাদের সাথে ফ্রন্টেক্স এবং ইউরোপ ইউনিয়নের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, বিশেষ করে ইউরোপ থেকে আনডকুমেন্টেড যারা ফেরত আসে। এই যে যারা যায় তারা মূলত বাংলাদেশের 3টে অঞ্চলের লোক। একটিকে আমরা বলি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর অঞ্চল, আপনি মাদারীপুর যেখানে প্রাধান্য, আরেকটি হচ্ছে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আরেকটি হচ্ছে ঢাকার আশপাশে ভৈরব, ব্রাহ্মণবাড়ি, এই অঞ্চলের লোক। মৃতদেহগুলোর চেহারা এবং ধরন তা দেখে মোটামুটি নিশ্চিত করে মানে হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে এরা আসলে বেশিরভাগই বাংলাদেশি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে অনশন অব্যাহত রেখেছে রাজধানীর তিতুমির কলেজ শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন না মেনে আজ থেকে নর্থ সিটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে তারা। সোহেল সামির রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন 4র্থ দিনে গড়িয়েছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তবু বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তারা। 20 জনের অধিক হসপিটালে গিয়েছে এবং এখনো আমাদের এখানে যারা অনশনরত আছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। গভীর রাত, তখনও শিক্ষার্থীরা শুয়ে আছেন কলেজটির মূল ফটকে। কারো হাতে ক্যানোলা, পাশে ঝুলছে স্যালাইন, মুখে বিশ্ববিদ্যালয় আদায়ের দৃঢ় প্রত্যয়। আমাদের এখনো 4 ভাই হসপিটালে রয়েছেন, খুবই শোচনীয় অবস্থায় রয়েছেন 2 জন। আমাদের এখানেও যারা আমরা রয়েছি তাদের অধিকাংশই আমরা অসুস্থ রয়েছি, স্যালাইনের উপর আমরা রয়েছি। আমরা 6 মাস থেকে আন্দোলন করতেছি, আমাদের কমিটি করে মুল্লা ঝুলাইয়া দিয়ে রাখছে, এতদিন বিবেচনা করার সময় পায় নাই। আজকে যখন আমার ভাইয়েরা আমি সহ মৃত্যু সজ্জায়, তখন তারা বিবেচনা করবে। এটা কোন ধরনের কথা? ইজতেমার আখেরি মোনাজাতের কথা মাথায় রেখে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি স্থগিত রাখা হয়। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের যে ব্লকেট কর্মসূচি ওটা শিথিল রাখা হবে ইজতেমার কথা বিবেচনা করে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ, ময়দানে বাড়ছে মুসল্লি সমাগম। চিকিৎসা না পাওয়ার অভিযোগ ও গণঅভ্যুত্থানে আহতদের রাতভর সড়ক অবরোধ, বিক্ষোভ। লিবিয়া উপকূলে বাংলাদেশির মরদেহ শনাক্তের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখা হবে। 21-এর সাথে।